এ কোন জায়গার মাছ? পদ্মার। পুঁটিও পদ্মার? এই দেখুন, এ পুঁটি মাছ কত? 200 টাকা কিলো। পুঁটি দেখুন, এত বড় বড় পুঁটি। এখন আমি চলে এসেছি ভারতের একদম একটা শেষ প্রান্তে। এটা ভারতের শেষ স্টেশনও। এটা হচ্ছে লালগোলায় দাঁড়িয়ে রয়েছে আমি এখন। তো আজকে আপনাদের এই ভিডিওতে দুটো তিনটে স্পট দেখাবো। সামনে নিয়ে যাব লালগোলার একটা হাট আছে, এই হাটটা আপনাদের দেখাবো। তারপরে নিয়ে যাব সামনে একটা মন্দির আছে, যে মন্দিরে বন্দে মাতরম গানটা লেখা হয়েছিল। একটা ঐতিহাসিক ব্যাপার, সেখানে একটা রাজার বাড়ি ছিল এবং বন্দে মাতরম গানটি যিনি লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সেখানে উনি নিয়মিত আসতেন, এসে ওইখানেই গানটা লেখা। তো সেই সব ব্যাপারগুলো ওখানে গিয়ে আপনাদের জানাবো। এই দেখুন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হাতে ওই যে আনন্দমঠ, এই যে আনন্দমঠ, কিন্তু এর মধ্যে এই কালীতলা, এই যে কালী মন্দির, এখানেই আনন্দমঠ লেখা। এবং আনন্দমঠের যেটা বন্দে মাতরম গানটা আছে, বন্দে মাতরম, সেটা কিন্তু এই মন্দিরের ভেতরেই লেখা। চলুন তো ভিডিওটা শুরু করা যাক। এই যে এখন আমি দাঁড়িয়ে রয়েছি লালগোলা স্টেশনে। এটা আপনারা বলতে পারেন পুরো ভারতের শেষ প্রান্ত, এবং সামনেই পদ্মা নদী। আর পদ্মা নদীর ওই পাশে বাংলাদেশের যে অংশটা রয়েছে সেটা হচ্ছে রাজশাহী, বাংলাদেশের রাজশাহী। তো প্রথমে নিয়ে যাবো আপনাদের এই মার্কেটের ভেতরে, চলুন। এই দেখুন লালগোলা। তো প্রথমে আপনাদের তো নিয়ে যাচ্ছি এই যে হাটে। সামনে এই হাটটা সবচেয়ে আমার সুন্দর লাগে। বিশেষ বিশেষ আলাদা আলাদা কিছু মাছ দেখা যায়, মানে পদ্মা নদীর মাছ বিশেষ করে, এই জন্যই আমি এই হাটটা আপনাদের দেখাবো। আর তারপরে দেখাচ্ছি হচ্ছে লালগোলা রাজবাড়ি, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সেটা এখন আবার একটা সময় কী ছিল, সেটা পাগলাগারদ হিসাবে একটা জায়গা ছিল, আর এখন সেটা মুক্ত সংশোধনাগার। মানে যারা জেলে বন্দি থাকে তারা বন্দি হয়েও কিন্তু ফ্রি, মুক্ত। আপনাদের সকালে কটার সময় ছাড়ে? সকালে 5:30টায়। 5:30টায় ছাড়ে। আর সন্ধ্যায় এবার কটার সময় যেতে হয়? 8টায়। 8টায়। এর আগে আপনি কোন জেলে ছিলেন? প্রেসিডেন্সি, মানে কলকাতা না? কলকাতা। তো এই দেখুন, এই যে ট্রেন লাইন দিয়ে হেঁটে যাচ্ছি, আর হেঁটে গিয়ে সামনের দিকেই হচ্ছে বাজারটা। বাজার মানে হচ্ছে সবজি বাজার এবং মাছ বাজার। মাছটা বেশি ইম্পর্টেন্ট এখানে, একদম আলাদা আলাদা মাছ পাওয়া যায় কিছু। পদ্মা নদীর ইলিশ মাছ, আর মাছ সব কিছুই ওঠে। এই দেখুন হাটটা। ও আচ্ছা, এইদিকে আড়ত আছে। এই দেখুন কি সুন্দর একটা হাট আপনাদের দেখাচ্ছি। দেখুন এরকম খোলা আকাশের নিচেই সবাই বসে পড়ে। ভালো আছেন? পেঁয়াজ কত দাদু? 20 টাকা। আর কলা? ও আচ্ছা, গাছের আমড়া নাকি? গাছের আমড়া তো হয় আমরা তো না, না আপনার নিজের গাছের? ও কেনা। আচ্ছা আচ্ছা। এই দেখুন আখগুলো, এখানে কি গাদা দেওয়া হয়েছে, নিশ্চয়ই বিক্রি হবে বা বিক্রি হয়ে গেছে। যাই হোক, এই যে কাকা লেবু বিক্রি করছে। এ কত করে গো? 20 টাকা পিস। 20 টাকা পিস? আমাদের বাড়ির এই লেবু গাদা হয়ে রয়েছে, এইটুকু এইটুকু লেবু 20 টাকা পিস। তোর বাড়ি আছে? আমার বাড়িও আছে। আমাদের বাড়ি আছে কাকা এই লেবু। তো ভালো না, এটা একটু ছোট ছোট। হ্যাঁ, এটা কত দাদা? 25? আরে বাবা, এত দাম কেন প্রথম প্রথম? তাই দেশিগুলোর স্বাদ বেশি। আমি কদিন আগে নেপালে দেখেছিলাম, একটা মূলো মোটামুটি 4 কিলো হবে। নেপাল? নেপালে কবে গেছিলেন? এই কদিন আগে ঘুরে আসলাম, 3 দিন আগে ঘুরে আসলাম আমি। নেপালে তো সে অবস্থা খারাপ। ঝামেলা নাই। ঝামেলা নেই? এখন ইন্ডিয়ানরা যেতে পারছে? আমি ইন্ডিয়ান থেকে অল্প একটু তো, ইন্ডিয়ান থেকে 3 কিলোমিটার। কোন জায়গা দিয়ে গেছিলেন? ওই নেপালে বর্ডার হয়ে যোগমুনি হয়ে। জম্মুনি? বিহারের ওই দিকতে নাকি? হ্যাঁ, বিহার পার করে। আচ্ছা, তো কোনো অসুবিধা নেই? না কোনো অসুবিধা না, মাঝখানে কিন্তু গন্ডগোল হলো না? না, মাঝখানে না, 15 দিন আগে গন্ডগোল ছিল। হুম। আবার কালকে শুনলাম নাকি একটা কি টাওয়ার নাকি পুড়িয়ে দিয়েছে, তাই শুনলাম। এমনি ইন্ডিয়ানরা যেতে পারছে? হ্যাঁ, অসুবিধা নেই, তাই তো? অসুবিধা নেই। দেখে এই দাদুর কাছে কি আছে। ও দু কি জিনিস নিয়ে এসছে? দেখুন কত বড় সাইজ। এ কত করে কেজি? 30 টাকা। ও বলো দাদু, কিছু একটা বলতে যাচ্ছিলেন। কোন জায়গায় বাড়ি? এখানেই বাড়ি? আচ্ছা, আপনাদের এখানে সেই মোটা মোটা এক ধরনের বেগুন হয়, শীতকালে হয়, একদম একদম গোল গোল, অনেক বড় বড়। দেরি আছে না? কালো ধরনের, হ্যাঁ হ্যাঁ, অনেক বড় বড় চায়না বেগুন। ওই বেগুন কিন্তু আমাদের ওইদিকে পাওয়া যায় না, এইখানেই আমি দেখেছি। আচ্ছা, আমার বাড়ি বনগাঁতে। বনগাঁ, হ্যাঁ। দেখি কি দাদা, এটা কি শাক গো? কলাই শাকও বিক্রি হয়? এ কত করে? 30 টাকা? 30 টাকা কিলো?
ও কিলো হিসাবে বিক্রি, আচ্ছা। আমাদের এদিকে কিন্তু কলাই শাক বিক্রি হয় না, আমিও দেখিনি। পাট শাক বিক্রি হয় না, কলমি শাক, পাট শাক, এটা তো কলমি। আচ্ছা, এখানে কলাই শাকও বিক্রি হয়েছে। কচি অবস্থায় খাওয়া যাবে না কেন? তবে খাওয়া যাবে। এই ভাইয়ের কাছে যাচ্ছে। ও একটু জল টল দাও, শুকোয় যাবে, যা রোদ বেরোচ্ছে। এইটা হচ্ছে মালঞ্চ। এ কুলেখাড়া? ও না, মালঞ্চ না, কুলেখাড়া। আমিও একটু বেশি চিনি। এটা পানি ফল, হ্যাঁ। একে কিনে এনেছো দা? তোমার পুকুরে? ও আচ্ছা আচ্ছা। ফুলকপি একদম নতুন নতুন এসছে। কচুরমুখী, বেগুন, আর এদিকে টমেটো। কচুরমুখী কত কাকা? কচুরমুখী কত? 30 টাকা। এগুলো একই রকম দাম আমাদের ওদিককার মতনই। এখানে আলু, পেঁয়াজ, রসুন, আদা। ওকে, আলু কত গো? ওটা কি আলু? জ্যোতি আলু। বাঁধাকপির দেখুন কি অবস্থা, সাদা সাদা হয়ে গেছে সব। এইগুলো কি শাক দাদা? পাট শাক। এখনো পাট শাককে আলাদাভাবে লাগানো পড়ে? এটা শাক করার জন্য বোনাস। শাক করার জন্য না? পাট তো সব হয়ে গেছে, পাট বের হয়ে গেছে সব, বর্ষাকাল চলে গেল। পাট ছড়িয়ে বেচে টাকা খাট করে এলো বাড়িতে। এই মূলগুলো হচ্ছে হাইব্রিড মূল। এইগুলো হাইব্রিড না কাকা? কিন্তু ছোট রয়েছে। হ্যাঁ, এইগুলো কত গো? এ খেতে হেভি হবে। এই যে ছোটো ছোটো, একদম ছোটো অবস্থায়। 1 কেজি কত? 25 টাকা কিলো। ও আচ্ছা আচ্ছা। দেখুন এইগুলো কত সুন্দর লাগছে, ছোটো ছোটো গুলোগুলো। আর এই শাকগুলো অত্যন্ত ফ্রেশ শাক, শাকও সুন্দর খাওয়া যাবে। এদিকে রয়েছে হচ্ছে পালং শাক, এদিকে বেগুন। এ কদবেল কি গাছের নাকি, না কিনে আনা? দেখুন এ কত করে গো টাকা? 10 টাকা পিস। পেকেছে? পেকেছে? বাড়ি গিয়ে মাখিয়ে খাওয়া যাবে না? ও, সব পাকা আছে একদম। 10 টাকা পিস। বলেন কেমন আছেন? এই আপনাদের লালগোলা ঘুরতে আসলাম, বাড়ি বনগাঁতে। আপনাদের এই বাজার ঘুরে তারপরে ইয়েতে যাব, রাজবাড়ি। এই জন্য ঘুরে ঘুরে দেখছি। এই শাক কত? 30 টাকা। কি কিলো? এ কি কিলো হিসাবে বিক্রি হয়, আটি হিসাবে বিক্রি হয় না? কি বাবা, এই দেখুন এটা কত রয়েছে? 500। আমাদের ওখানে আটি হিসাবে বিক্রি হয়, 1 আটি নেয় 10 টাকা। ওরাও হয়তো মাপ মেপেই দেয়, কিন্তু আমাদের ওইখানে বিক্রি করার সময় দাম নেয় হচ্ছে আটি নিয়ে, মানে ওজন হিসাবে বলেন। এই নারকেল কত দাদা? 70 টাকা পিস। বাবা, আচ্ছা। এই দাদার কাছে তো ভালো ইন্টারেস্টিং জিনিস আছে। এই দেখুন ডুমুর, অনেক জিনিস নিয়ে এসছে। কলমি শাক, এদিকে আছে কুমড়ো শাক, কলমি শাক, নিম পাতা, কচুরলতা, নিম পাতা, কচুরলতি, থোর, কচুর ডাঁটা। সব থেকে ভালো খাবার এই দাদার কাছে। দাদা এই কত? 515। দেখুন 515। আর এ নিম পাতা কত দা? 5 টাকা। 5 টাকা 8। আচ্ছা আচ্ছা। এটাও কি কেজিতে বিক্রি হচ্ছে? কেজিতে? এও কেজি নাকি? এ কত করে কেজি? আটি না কেজি? 10 টাকা আটি। ও, আর এ কেজি কত? 30 টাকা কিলো, 25 টাকা কিলো, 20 টাকা কিলো, যাকে যেরকম পাচ্ছি দাদা। ও আচ্ছা আচ্ছা। আর কচুরলতা, মিষ্টি টাকা, কচুরলতা। এদিকে দাদু হলুদ নিয়ে আসছে। ও তো হলুদ কত করে? এই কাঁচা হলুদ 300 টাকা। 300? আচ্ছা আচ্ছা, 300 টাকা করে হলুদ। বাজারটা কিন্তু অনেক লম্বা করে বাজার। আর এই বাজারটা লালগোলায় রোজই হয়, রোজ সকালবেলায় বসে। এখানে বিভিন্ন রকমের তরি তরকারি, শাকসবজি সব রকম পাওয়া যায়। তার সাথে ইন্টারেস্টিং হচ্ছে নদীর মাছ। সামনে গিয়ে দেখাবো, একটু সামনেই আছে। এই যে এখন কুলেখাড়া বিক্রি হচ্ছে, এদিকে পুঁই শাক, এদিকে বিভিন্ন রকমের শাক। এইগুলো সব ওই যে সর্ষে শাক। হ্যাঁ রায়, ঠিকই বল। এখন তো সর্ষে লাগায় না? সর্ষের টাইম চলে আসছে, সর্ষের টাইম চলে আসছে। এই যে সর্ষে শাক আমারও খুব ফেভারিট। সর্ষে শাক আমাদের এদিকে অ্যাভেলেবেল বিক্রি। আচ্ছা, এই লেবুটা মনে হচ্ছে স্পেশাল লেবু। এই লেবুগুলো ভালো, বড় বড় সাইজের লেবু। মিষ্টিও হতে পারে, মিষ্টি হলেই স্পেশাল হয়ে যাবে।
আমাদের বাড়ি লেবু গাছ ছিল তোদের বাড়ি? আমাদের বাড়ি লেবু গাছ একদম পুরো মানে যে একবার খাবে তাই আরেকবার খাতেই হবে। এই সময় আম? আম সব শেষ হয়ে গেছে এখন। এই আম কত? 160 টাকা কিলো। 160 টাকা? অসময়ের আম দাম তো বেশি হবে। টক হবে তো, টকে বলো বস। কি খবর, বাজার করতে আসছো নাকি? না না, এই দোকান থেকে এলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর দিক ধনেপাতা কিভাবে বিক্রি হচ্ছে? ধন্যবাদ। শুনেন, যার যেরকম কিনা থাকছে কত শ? কত শ? কত? 20 টাকা আছে। 20 টাকা শ? দেখুন ধনেপাতা বিক্রি হচ্ছে, শুধু পাতাটা কিন্তু কেটে কেটে বিক্রি হচ্ছে, নিচের সেই ইয়েগুলো নেই কিন্তু। কিছু বাদ যাবে না। কিছু বাদ যাবে না, হ্যাঁ। নিচের সেই ডাটিটা নেই, শুধু পাতা বিক্রি হচ্ছে। এই ডাঁটটা ভেঙে ফেলে কিনা ওটা ফেলতে হবে না। ঘাসগুলো থাকলে ওটা বাঁচবে। হ্যাঁ ঠিক। এটা কি দাদা? মৌসুমি না? হ্যাঁ মৌসুমি লেবু। হাঁসের ডিম? না না, মুরগির ডিম। দেশি মুরগি না? দেখো দেশ, কালো মুরগির ডিম। এ কত করে ডিম? 15 টাকা বেশি। 15 টাকা জোড়া? হ্যাঁ, আপনার 130 টাকা নেব। ও দেখুন 15 টাকা দেশি মুরগি। আমরা নেব না, আমরা আপনাদের এখানে ঘুরতে এসেছি। আপনাদের এখানে মন্দির আছে না, রাজবাড়ি? ওখানে ঘুরে ঘুরে যাবো। হ্যাঁ তাই ঘুরে ঘুরে দেখছি। কি বলছো? এটাও আম। আর দাদু এই আম কত? 100? এটা মনে হচ্ছে জাত আলাদা আছে না? এই দেখুন 100 টাকা করে আম, কাঁচা আম। দেখতেও একটু আলাদা আলাদা লাগছে। আচ্ছা, মোটামুটি আমরা সবজি বাজারটা কিন্তু দেখলাম। এবার আপনাদের নিয়ে যাব মাছ বাজারের দিকে। এই কচুরমুখীগুলো দেখুন খুব সুন্দর, কিন্তু এগুলো আটি বেশি, অনেক বড়। এইদিকে এই যে একটা স্পেশাল জিনিস বিক্রি হচ্ছে, এই যে ডুমুর। ডুমুর কত? 20 টাকা 25 টাকা। 20 টাকা 25 টাকা। এই যে আর এই ভেন্ডি? 520 40 টাকা। 520? 630 টাকা। 630 টাকা। আর এখানে দেখুন এই যে পটলের লতি এইভাবে বিক্রি। পটল এ কত করে শ? এটা 250 টাকা। 215। আচ্ছা। তো লালগোলার বাজার আপনাদের কিন্তু মোটামুটি ভালোভাবেই ঘোরালাম। দেখুন এইখানে বিক্রি হচ্ছে এই যে নারকেল তো 60 টাকা 70 টাকা এরকম। পটল কত করে দাদা? পটল এখন 50 টাকা চলছে। 50 টাকা। পটলের সিজন সবে শুরু হচ্ছে না? এই সময় শুরু হচ্ছে তো, এই সময় তো অ্যাভেলেবেল না, সবে শুরু হচ্ছে, নতুন গাছ তো এখন সব। হ্যাঁ ওই গাছ বলছে না নতুন লতি। চলুন এবার এই দিক দিয়ে যেতে হবে, আমাদের মাছ বাজারে যেতে। এবার আপনাদের নিয়ে আসি মাছ বাজারের দিকে। এবার গিয়ে দেখাবো যে পদ্মা নদীর যে মাছগুলো ওঠে এখানে সেগুলো। এই যে এর ভেতর দিয়ে যেতে হবে। এখন মনে হচ্ছে মাছ একটু কমে গেছে, একটু সকালের দিকে আসলে আরও অনেক রকম মাছ দেখা যেত। এই যে মাছ মাংস এক জায়গায় পাওয়া যায়। বাজার এখন শেষের দিকে। দেখুন কত রকমের মাছ। পুঁটি না এগুলো? হ্যাঁ কত বড় বড় পুঁটি দেখুন। এ কোন জায়গার মাছ? পুঁটিও পদ্মার? এই দেখুন এ পুঁটি মাছ কত? পুঁটি দেখুন এত বড় বড় পুঁটি। এইটার তো সাইজ তো বিশাল বড়। এটা আরো বড় হয়। পদ্মা নদীর পুঁটি মাছ। এটাও কি পদ্মা নদীর? না, ওটা আচ্ছা আচ্ছা। তো পদ্মা নদীর মাছ আপনাদের আমি দেখাতে এসেছি, সেটা কিন্তু দেখাতে পারছি, আমার ভালো লাগছে। দাদা এটা কি পদ্মার মাছ নাকি? দেখুন। আর এইটা হচ্ছে রিঠে মাছ না? এটা হচ্ছে আড় মাছ, বাঘ আড়, আর এটা হচ্ছে রিঠে মাছ। দেখুন পদ্মার মাছ। পদ্মার আর কি কি মাছ আছে? মানে আপনার কাছে বলছি। আচ্ছা এই দুই রকমের মাছ। এদিকে চলুন দেখি। বাহ এই মাছগুলো দেখুন কত সুন্দর। দাদা এগুলো কত করে? এ পদ্মার না? এটাও পদ্মার?
দেখুন কত রকমের মাছ এসছে পদ্মার। এইটা কি মাছ? ও মেশানো হয়েছে, ছোট মাছ। দেখুন এই যে পদ্মা নদীর মাছ। ওইটা কত করে? 20 টাকা শ। এইগুলো সে ইয়ে মাছ না, এগুলো কি বলে? বোয়াল, ছোট বোয়াল। এই দেখুন এখানেও পদ্মার মাছ। এও পদ্মার মাছ না দাদা? সব পদ্মা নদীর মাছ। তো দেখুন যেটা দেখাতে আপনাদের নিয়েছিলাম সেটা কিন্তু দেখাতে পারছি। আচ্ছা পদ্মার ইলিশ ভাই দাদা, ইলিশ কত গো? 500 টাকা কিলো। এটা কোনটা? এটা 500, ওটা 600, ভালো আছে দাদা? 700 মোটামুটি। 500 টাকার বেশ বড় বড় সাইজের ইলিশ দেখুন, এই দেখুন। আর এটা হচ্ছে 600। পদ্মার ইলিশ আসো না? আসে? এইগুলো তো পদ্মার না, না এগুলো তো চালানি মাছ। এটা চালানি না, চালানি ইলিশ হয়। মানে এতে ডায়মন্ড হারবার থেকে আসে তো? ডায়মন্ড আছে, গুজরাট আছে, মহারাষ্ট্রের মাছ, এগুলো গুজরাটের মাছ। এগুলো গুজরাটে? মহারাষ্ট্রের মাছ। ও আচ্ছা, এটা মহারাষ্ট্রে। ওটাও গুজরাটের। আচ্ছা আচ্ছা। এটা কত করে দা? 700 টাকা। আচ্ছা 700 টাকা হিসাবে কিন্তু ভালো বড় সাইজের ইলিশ। দেখুন বাংলার ইলিশ আছে, ওগুলো বাংলার ইলিশ 1600 টাকা কিলো। বাংলা এই পদ্মায় কি ইলিশ পাওয়া যায়? আচ্ছা, কত ইলিশ দিতে গেলে আপনার বিকালবেলা আসতে হবে। ওরা তখন ধরেই আনে? ঘুরে আনতে হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। এখানে নেতাজি মোড়ে পাওয়া যাবে। নেতাজি মোড়ে না? হ্যাঁ হ্যাঁ, নেতাজি মোড়ে, ঠিক। এখানে মাছ বাজারের একটা জায়গা আছে, সেটা হচ্ছে নেতাজি মোড়। সেইখানে একদম টাটকা মাছ পাওয়া যায়, পদ্মা নদী থেকে যে মাছগুলো ধরে আনে সেই টাটকা মাছ। এখানে দেখুন বাটাগুলো দেখে আমি দাঁড়িয়ে পড়লাম, এত সুন্দর বাটা মাছ। দেখুন রূপোর মতন ঝকঝক করছে। কত বাটা? কত? 45 টাকা পোয়া। আচ্ছা, পোয়া মানে 250 গ্রাম, 245। রকেট, সমুদ্রের রকেট। এই দেখুন মাছগুলোকে জ্যান্ত রাখার জন্য কিন্তু এই ব্যবস্থাটা করা। দাদা ইলিশ কত গো? এ কোন জায়গা? গুজরাটের? হ্যাঁ, ওগুলো কেমন দাম গো? 1500 টাকা। 1500 টাকায় বাংলাদেশে ইলিশ দেওয়া সম্ভব না। আমি বাংলাদেশে কিছুদিন আগে গিয়ে ঘুরে এসেছি, চাঁদপুর থেকে। যদি বাংলাদেশের হয় আপনাদের মিনিমাম 4000 টাকায় বিক্রি করতে হবে কেজি। আমি কিছুদিন আগে ঘুরে এসেছি, অনেকগুলো বাজার দেখে এসেছি আমি দেখতে এসেছি পদ্মা নদীর কি এই ইলিশ পাওয়া যায় এখানে? আর ওই নেতাজি মোড়ে পাওয়া যায় না? বিকেলে পাওয়া যাবে। কটার সময় ওঠে মোটামুটি? বিকালে 4টে থেকে। ও আচ্ছা। এগুলো কত ভাই? 700? 700 টাকা এত বড় ইলিশ? একটু মাছগুলো একটু নরম হয়ে গেছে, কিন্তু অনেক বড় সাইজের ইলিশ, ভালো বড় সাইজের ইলিশ। 700 টাকা করে। এ গুজরাটের ইলিশ নাকি দাদা? গুজরাটের ইলিশ? গুজরাটের ইলিশ, হ্যাঁ, ওই জন্য দাম কমে দিচ্ছে। এই মাছ ডায়মন্ড হারবারে হলে 1500 উপরে হতো না? ডায়মন্ড হারবারে মাছ হলে, মানে গঙ্গার মাছ হলে, গঙ্গার ইলিশ হলে 1500 উপরে হতো। মাছ বাজার ঘুরে ঘুরে মোটামুটি একটা অভিজ্ঞতা হয়ে গেছে। এখানেও দেখুন এগুলো মনে হচ্ছে পদ্মার মাছ। এই যে এগুলো মনে হচ্ছে পদ্মার মাছ না? কি পরিমাণে ভিড় দেখুন। কোনগুলো? এগুলো রূপচাঁদা মাছ। এগুলো এটা পাঙাশ মাছ, ছোট পাঙাশ। এই রূপচাঁদা কত হবে? 120 টাকা কিলো। এগুলো কি পদ্মার? পদ্মার ট্যাংরা। পদ্মার ট্যাংরা এ কত করে ট্যাংরা? একটু ব্যস্ত আছে।
এই পদ্মার ট্যাংরা কত? 100 টাকা করে? এই বাবা, পদ্মার ট্যাংরা মাছ মাত্র 100 টাকা? কি 250 টাকা 100 টাকা? 250 250 গ্রাম 100 টাকা? তো পদ্মার ট্যাংরা মাছ এগুলো আমাদের ওখানে আরও অনেক দাম। এরকম টাটকা নদীর মাছ হলে অনেক দাম। এদিকে মোটামুটি শেষ হয়ে গেছে বাজারটা। তো চলুন, আপনাদের আমি দুই রকম বাজারে দেখালাম, সবজি বাজার এবং মাছ বাজার। এবার আপনাদের নিয়ে যাব হচ্ছে সামনে রাজার বাড়িতে, সেটা হচ্ছে যেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম লিখেছিলেন। চলুন সেইখানে। তো এবার আমরা এই টোটোতে করে যাচ্ছি রাজবাড়ির দিকে। হ্যালো গাইস, এখন বিরাট এই হচ্ছে লালগোলা বাজারের উপর দিয়ে যাচ্ছি। ওই 5-7 মিনিট মতন লাগে, 10 টাকা করে ভাড়া নেয়। পেছনে একটা স্কুল দেখতে পাচ্ছেন যে লাল কালারের, এই দেখুন এই যে এই স্কুলটা। এই স্কুলটা হচ্ছে মহেশ নারায়ণ রায় একাডেমি। তো মহেশ নারায়ণ রায় ছিলেন হচ্ছে, আমরা যে রাজার বাড়ি যাচ্ছি, যোগেন্দ্র নারায়ণ রায়, ওনার বাবা ছিলেন মহেশ নারায়ণ রায়। তো তার নামে স্কুলটা। সামনে এবার রাজার সেই সব কিছু দেখাবো। চলুন, আপনাদের একটা দারুণ জিনিস দেখাচ্ছি। এই সাইড দিয়ে আপনারা যত দোকান দেখতে পাচ্ছেন, যত লোকজন আছে, এনারা কিন্তু সবাই জেলের কয়েদি, তারা সবাই কিন্তু মুক্ত। এবার আপনাদের যে মন্দিরের কথা বলছিলাম, ওটা শুধু মন্দির না, ওটা হচ্ছে মুক্ত সংশোধনাগারও বটে। এই যে সামনে মানে মুক্ত জেলখানা। তো ওখানে হচ্ছে নির্দিষ্ট সময় মানে সন্ধ্যাবেলায় সাইন করে ঢুকতে হবে, ঢুকে রাত্রেবেলা থাকতে হবে, আবার সকালবেলা বেরিয়ে যাবে তারা। তো সকালবেলা বেরিয়ে তারা কিন্তু বিভিন্ন রকম কাজ করে, আশপাশ দিয়ে বিভিন্ন কাজ করে। তো এই যে কিন্তু আমরা চলে এসেছি সেই মুক্ত সংশোধনাগার কেন্দ্রে। পশ্চিমবঙ্গের একটাই আছে এই মুক্ত সংশোধনাগার, মানে হচ্ছে ওপেন জেল। তো এই যে আমরা রাজবাড়িতে প্রবেশ করছি। এবার রাজার নামটা আগে আপনাদের জানিয়ে দিই। রাজার নাম হচ্ছে রাজা যোগেন্দ্র নারায়ণ রায়। তার হচ্ছে বিশাল রাজবাড়ি ছিল। এবার সেটাকে গভর্নমেন্ট ওপেন কারেকশনাল হোম করে দিয়েছে, মানে মুক্ত সংশোধনাগার, মুক্ত জেলখানা করে দিয়েছে। এইটা আপনারা একটা মন্দির দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির, ভীষণ সুন্দর মন্দির। এখন তো ওখানে তালা লাগানো আছে, আমি যেতে পারবো না। চলুন এই ভেতর দিয়ে আপনাদের নিয়ে যাই। এই জায়গা সম্পর্কে অনেক ইতিহাস জড়িয়ে আছে। এখানে বঙ্কিমচন্দ্র নিয়মিতভাবে আসতেন। বঙ্কিমচন্দ্র এখানে বহরমপুরে তার পোস্টিং ছিল, ওখান থেকে উনি এই রাজার কাছে আসতেন। এবার রাজার কাছে এসে ওইখানে মানে মন্দিরের যেখানে আপনারা নিয়ে যাবো ওখানে উনি বসতেন। ওখানে ওনার বন্দে মাতরমের যে গান আছে, বন্দে মাতরম, সেই সব মানে উনি লেখালেখি করতেন এখানে বসে। এবং আরও যে স্বাধীনতা সংগ্রামের ব্যাপারে যেসব মিটিং হতো সেগুলোও কিন্তু হতো এইখানে। এই যে লালগোলা মুক্ত সংশোধনাগার, এই দেখুন এইটাই হচ্ছে লালগোলা মুক্ত সংশোধনাগার। এই যে ভাগীরথী ভবন, এই দেখুন এই যে লেখা আছে লালগোলা মুক্ত সংশোধনাগার। তো এই যেই হচ্ছে সেই বিখ্যাত সংশোধনাগার, অথবা এর আর একটা নাম বলতে পারেন ওপেন এয়ার কারেকশনাল হোম। এখানে সকালবেলা যখন বেরোতে হয় তখন 6টা বা 7টার সময় সই করে বেরোতে হয়, আর আবার সন্ধ্যাবেলায় যখন ঢোকে তখন মোটামুটি 8টার সময় ঢোকে, আবার সাইন করে ঢুকতে হয়। ঢুকে রাত্রেবেলায় থাকে, তারপরে আবার সকালবেলা বেরিয়ে যেতে পারে। মানে সকালে এখান থেকে বেরিয়ে তারা এখানে কেউ টোটো চালায়, বিভিন্ন রকমের কাজ করে, মানে যে যা পারে সেরকম রকম কাজ করে তারা পয়সা ইনকাম করে বাড়িতেও পাঠায়, তাদের যেখানে বাড়ি আছে। তো এইটাই কিন্তু মুক্ত সংশোধনাগারের মূল কাহিনী, মানে এখানে মুক্ত, তারা কয়েদি হয়েও মুক্ত। এটা সবথেকে বিশেষ ব্যাপার। এখানে আপনারা যে মানুষই দেখবেন তারা বেশিরভাগই কয়েদি। এই যে হয়তো সাইকেল চালিয়ে আসছেন উনি, ওই যে দূর থেকে, এই যে দূরে। চলুন এবার যদি কোনো মানুষকে এরকম পাই তাহলে তার সাথে তো কথা বলবো। এবার এই সোজা আপনাদের নিয়ে যাচ্ছি আসল মন্দিরে। এই দেখুন লালগোলা রাজবাড়ি চৈতন্যময়ী শৃঙ্খলিত রাজেশ্বরী মা কালীর মন্দির। এই যে এই মন্দিরের ভেতরে বসেই এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার আনন্দ মঠে লিখেছিলেন। আর এইটা হচ্ছে রানী ভবন বা রানী কুটি। এই দেখুন এই দিক দিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে এটা তো এখন একদম ভগ্নাশেষ অবস্থা। এই যে এই দেখুন এখানে হচ্ছে আগেকার যারা মানে গেস্টরা ছিল, বড় বড় দামি দামি গেস্ট, তারা কিন্তু এখানে এসে আশ্রয় নিত, এখানে এসে তাদের সব থাকার ব্যবস্থা। এই যে তো এটা হচ্ছে রানী ভবন। আর আপনাদের নিয়ে যাবো এবার এই মন্দিরের ভিতরে, যেটা খুব ইম্পর্টেন্ট। চলুন এই যে এই মন্দিরের ভিতরে এই যে
উপরে দেখুন লেখা চৈতন্যময়ী শৃঙ্খলিত রাজেশ্বরী মা কালী। এর ভেতরে যে মা কালী আছে সেই মা কালীকে শিকল দিয়ে বাঁধা, যাতে মা চলে না যেতে পারে, সেই জন্য কিন্তু শৃঙ্খলিত। দেখুন মা কালীর গান চলছে। আর এই দেখুন এখানে আপনাদের দেখাচ্ছি, এই যে হচ্ছে কিন্তু রাজা, এই যে রাজার ছবি, এটা হচ্ছে রাজা যোগেন্দ্র নারায়ণ রায়। আর ওনার বাবা হচ্ছে এইটা, এই যে ওনার পিতা মহেশ নারায়ণ রায়। আর এই দিকে রয়েছেন এই জায়গার একজন গুরুদেব, এই দেখুন এই গুরুদেবের কাছেই কিন্তু আসতেন এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বা স্বামী বিবেকানন্দ। এখানে আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আসতেন, মানে হচ্ছে নজরুল ইসলাম। এই নজরুল ইসলাম এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই গুরুদেবের কাছে আসতেন, এসে কিন্তু তারা একসাথে বসে মানে স্বাধীনতা সংগ্রামের ব্যাপার বা বিভিন্ন আধ্যাত্মিক ব্যাপারে তারা কিন্তু আলোচনা করতেন। এই গল্পটা এখান থেকেই আমি শুনেছি, এখানকার পূজারীর কাছ থেকে। এই দেখুন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হাতে ওই যে আনন্দমঠ, এই যে আনন্দমঠ কিন্তু এর মধ্যে এই কালীতলা, এই যে কালী মন্দির, এখানেই আনন্দমঠ লেখা। এবং আনন্দমঠের যেটা বন্দে মাতরম গানটা আছে, বন্দে মাতরম, সেটা কিন্তু এই মন্দিরের ভেতরেই লেখা। তাই হচ্ছে ব্যাপার। আর এর ভেতরেই হচ্ছে ঠাকুর রয়েছে, কালী ঠাকুর। কালী ঠাকুর হচ্ছে শৃঙ্খলিত মা কালী, যে কালী ঠাকুরকে মানে দিয়ে শিকল দিয়ে বাঁধা। ওই যে ভেতরে দেখুন, ওই যে এখানে বলি দেওয়া হয়। যে এখানে দেখুন এই বটগাছতলায় ঠাকুরের বড় বড় পাথর এবং এত শঙ্খ দেওয়া, শঙ্খ আর শিব ঠাকুরের এই ছোট ছোট শিবলিঙ্গ। তো আপনাদের কিন্তু এই জায়গাটা দেখালাম। তো ব্যাপারটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন উনি ম্যাজিস্ট্রেট ছিলেন, উনি ডিএম ছিলেন, তখন ওনার পোস্টিং ছিল বহরমপুরে। তো বহরমপুর থেকে উনি এখানে নিয়মিত আসতেন। এখানে এসে যে আপনার একটা পূজারি দেখালাম, তার সাথে উনি নিয়মিত আধ্যাত্মিক আলোচনা এবং স্বাধীনতা সংগ্রামের ব্যাপারে আলোচনা করতেন। এবং এখানে বসেই তার লেখালেখি একটা বড় অংশ এখান থেকেই উনি কিন্তু করেছেন, লিখেছেন। আর এই যে রানীকুঠি, আগে আপনাদের দেখালাম, গেস্ট হাউস বলতে পারে। এই যে রানীকুঠি। কাজে চলে গেছে। আপনাদের সকালে কটার সময় ছাড়ে? সকালে 5:30। 5:30টায় ছাড়ে। আর সন্ধ্যায় এবার কটার সময় যেতে হয়? 8টায়। 8টায়। এই এর মধ্যে যারা কাজ টাজ করে তারা সবাই বেশিরভাগই কয়েদি না? হ্যাঁ, সব কয়েদি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ডাউন হারবার। ডায়মন্ড হারবার। আচ্ছা, কি অপরাধে কয়েদি হয়েছিলেন? ওই বিষ মদ কাণ্ডে, মদ খেয়ে মারা গেছিল। ও, মদ খেয়ে মারা গেছিল? হ্যাঁ, সেই 11 সালে। এর আগে আপনি কোন জেলে ছিলেন? প্রেসিডেন্সি, মানে কলকাতা না? কলকাতা। ওখানে কত বছর ছিলেন? ওখানে ছিলাম 11 বছর। 11 বছর। তারপরে মানে এগুলো আপনার চরিত্র বা আপনি ভালো সব কিছু করছেন, ওই কারণে রিপোর্ট দেখে এখানে দিয়েছে, তাই তো? এখানে কত বছর আছেন? 3 বছর। 3 বছর। এখানে আর কয় বছর থাকতে হবে? ওটা বলতে পারছি না। বাড়ি যেতে দেয়? হ্যাঁ, 6 মাস 7 মাস পর বাড়ি যাই। আচ্ছা, বাড়ি যেতে গেলে কি সেই দিনই ফিরে আসতে হবে? না, 15 দিন পর। ও, 15 দিনের ছুটি দেয়? 15 দিনের ছুটি দেয়, ওই 6 মাসের পর 15 দিনের ছুটি। আচ্ছা, পুরো গুনে গুনে, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর তারপরে আবার এসে এই যে এই কাজই করেন? হ্যাঁ। আচ্ছা, এখানে আপনি কি কি কাজ করেন? এখানে আমি এইটাই করেন না আর কিছু করেন? না, করি, আবার খাবার টাবার বিক্রি করি, ঝুরি ভাজা, আচ্ছা আচ্ছা। নিমকি। তো মোটামুটি দিনে কেমন টাকা ইনকাম হয়ে যায়? ওই 300-400। 300-400। এবার এইগুলোকে এবার বাড়িতে পাঠান? হ্যাঁ, ইনকাম করে নিজের চলার মতন চাইবে, তারপর থাকলে বাড়ি পাঠাবো। তার মানে এখানে নিজের খাওয়া নিজেরই করতে হবে? ভেতরে জেলের কোনো খাবার দাবার দেবে না? কোনো খাবার দেবে না, জেলের জল অবধি দেবে না। ও, সব নিজের করে খাও, তাই তো? আচ্ছা। তো ছেলে মেয়ে তো বড় হয়ে গেছে নিশ্চয়ই? হ্যাঁ, ছেলে নেই, ছেলে মারা গেছে বাইক অ্যাক্সিডেন্টে। ওহো। 3 মেয়ে। আচ্ছা। কাকার নাম কি? আমার নাম নজরুল। নজরুল লস্কর। নজরুল টাইটেল? লস্কর। নস্কর, নজরুল নস্কর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই যে কাকার সাথে আমি কথা বললাম, উনিও কিন্তু এই জায়গার কয়েদি। বলছিলাম এখানে সবাই কিন্তু কয়েদি, তারা এখানে বিভিন্ন রকম কাজ করে। আবার নির্দিষ্ট সময়ে তাদের উপস্থিতি হাজিরা দিতে হয়, 8টার সময়, 7:30টার সময়। এই যে কিন্তু এখানকার লাইফ আপনাদের দেখালাম। তো এই দেখুন, এই যে আমরা মূল ফটক থেকে বেরিয়ে আসলাম, মূল গেট থেকে। এবার আমরা অন্যদিকে যাচ্ছি। এই যে পেছনে একটা
পুকুর মতন দেখতে পাচ্ছেন, এইটাই কিন্তু একসময় পদ্মার শাখা নদী ছিল। এখান দিয়ে পদ্মার জল মানে বাহিত হতো। তো এখানে বাংলাদেশ থেকে ভেসে আসছিল কোনো একটা কাঠের গুঁড়ি। তো রাজা স্বপ্ন দেখেছিলেন যে এরকম সময় একটা কাঠের গুঁড়ি এখান দিয়ে ভেসে যাবে, সেইটাকে আমার মূর্তি বানিয়ে আমাকে পুজো করবি। তার ভেতরে যে কালীমাতা আপনাদেরকে দেখালাম সেটা কিন্তু এখান দিয়ে ভেসে যাচ্ছিল, সেই কাঠের গুঁড়িটা। এটাই কিন্তু এখানকার ইতিহাস। তো যোগেন্দ্রনারায়ণ রায় রাজার বাড়ি এবং বাজারটা দিয়ে এই ভিডিওটা শেষ করছি। এই ভিডিওটায় আপনাদের অনেক কিছু ইনফরমেশান জানিয়েছি এই মন্দিরের ব্যাপারে, তারপরে ওখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে আনন্দমঠ লিখেছিলেন সেই ব্যাপারটা নিয়ে, এবং বাজারটাও দেখিয়েছি। তো এই ভিডিওটা এই অবধি থাকুক, টাটা।